লেখক সমীর চক্রবর্তীর নীরব প্রেম। এটি কিন্তু শুধু প্রথম পর্ব নয়, সমস্ত পর্বকেই একসাথে করে একটি গল্পে রূপান্তরিত করা হয়েছে। তাহলে শুরু করা যাক আজকের গল্প। আমি অনুপ চ্যাটার্জি, বাবার নাম স্বদেশ কুমার চ্যাটার্জি, বাড়ি জোকা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিমবঙ্গ। প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি, অবিবাহিত, মা বাবার দাদা বৌদির সাথে থাকি। একমাত্র দিদির বিয়ে হয়ে গেছে। আর কি জানার আছে বলুন? 3 জন পুলিশ অফিসার সাত সকালে এসে ঘুম থেকে তুলেছে। বাঙালি অফিসার কলকাতা থেকে তদন্তের কাজে এসেছে। সঙ্গে লোকাল থানার পুলিশও আছে মনে হলো। সঙ্গে হোটেলের ম্যানেজার মিস্টার গায়কোয়াড়ও ছিলেন। উনি অফিসারদের পৌঁছে দিয়ে চলে গেছেন। গতকাল সকালেই এই হোটেলে এসে উঠেছি। কি একটা তদন্তের ব্যাপারে আমার সাথে কথা বলতে এসেছেন। রিসেপশন থেকে ফোন পেয়ে মেজাজটা খিচড়ে যায়। পরে পুলিশ এসেছে শুনে স্বাভাবিকভাবেই গলার স্বরটাকে নরম করে নিলাম। কিছুটা অবাকও হয়েছিলাম, সাথে ভয়। আবার আমার কাছে কেন? ডাক্তার, পুলিশ আর উকিল, এই 3 পেশার লোকজনকে একটু ভয়ই করি। এদের থেকে 100 মাইল দূরে থাকার চেষ্টাও করি। সেলসের কাজে আমাকে মাঝে মাঝে বাইরে যেতে হয়। গতকাল মুম্বাই এসেছি। আপনার কদিনের প্রোগ্রাম? এই কোম্পানিতে কতদিন আছেন? আর কে কে এসেছে আপনার সাথে? আপনি কি পোস্টে আছেন এখানে? বাবা কি করেন? মা কি চাকরি করেন? দাদা কি করছে? ইত্যাদি ইত্যাদি শত শত প্রশ্নের তীর শরীরে এসে বিঁধতে লাগলো। কোম্পানির নাম ডিজে ফার্মাসিউটিক্যালস। আমি এখানে রিজিওনাল সেলস ম্যানেজার, ইস্টার্ন রিজিয়ন। 5 বছর আছি। কলকাতা থেকে আমি একাই এসেছি। দিন 5 থাকার পরিকল্পনা আছে, তবে সেটা বাড়তেও পারে। আমার বাবা বা মা কেউ কিছু করেন না। বাবা ইনকাম ট্যাক্সে ছিলেন, রিটায়ার্ড করেছেন। দাদা রাজ্য সরকারি কর্মচারী। আমার এখানে সেলস কনফারেন্স আছে। এছাড়া সেলস টিমকে ট্রেনিংও দিতে হবে। আমাকে মাঝপথে থামিয়ে মোটা গোফওয়ালা অফিসার গমগমে গলায় বললেন, মিস্টার চ্যাটার্জি, আপনাকে প্রথমে একটা কথা বলে নেওয়া দরকার। আমরা এখানে একটা ভীষণ গুরুত্বপূর্ণ তদন্তের কাজে কলকাতা থেকে ছুটে এসেছি। আপনার কাছে অনুরোধ, আপনি কিছু লুকানোর চেষ্টা করবেন না, কাউকে বাঁচানোর চেষ্টাও করবেন না। তাতে আপনারই বিপদ বাড়বে। সেক্ষেত্রে আপনাকে আমরা গ্রেফতার করতে বাধ্য হব। আপনি নিশ্চয়ই সেটা চাইবেন না? মোটা ভুরু, মোটা গোঁফ, চওড়া কপাল, বিশাল বড় ভুঁড়ি নিয়ে কালো চেহারার মধ্যবয়সী অফিসারের ভরাট গলায় কথাবার্তা শুনে এমনিতেই রক্ত হিম হয়ে যাবে। একটু চিবিয়ে চিবিয়ে কথা বলেন। কথা বলার স্টাইল এমন যে শুনলেই হাত পা ঠান্ডা হয়ে যাবে। বিশেষত আমার তো তাই হলো। গ্রেপ্তারের কথা শুনে আরও ভয় পেয়ে গেলাম। ভয়ে ভয়ে কিন্তু কিছুটা রেগেই বললাম, আমি সব সত্যি কথাই বলছি। আমি কোনো বেআইনি কাজ করিনি যাতে আপনারা আমায় গ্রেফতার করতে পারেন। বলুন, আর কি জানতে চান? আমি আপনাদের সব রকম সাহায্যই করব। আপনি একটা মিথ্যে কথা বলেছেন মিস্টার চ্যাটার্জি। আপনি বলেছেন আপনি একা এসেছেন। আসলে কিন্তু আপনারা 2 জন এসেছেন কলকাতা থেকে। কি ঠিক বলছি তো? যার সাথে এসেছেন তার সাথে আপনার কি সম্পর্ক? কেন আপনি তার কথা চেপে গেছেন? কথা কটা বললেন অন্য একজন অফিসার। সুদর্শন চেহারার অল্প বয়সী ফর্সা অফিসারকে দেখলে কেউ বলবে না ইনি পুলিশ অফিসার। মনে হবে কর্পোরেট সেক্টরে কর্মরত কোনো উচ্চপদস্থ অফিসার। মানুষের চেহারার সাথে তার প্রফেশন অনেক ক্ষেত্রেই মেলে না, এটা আমি অনেক সময় দেখেছি। আমি সেই সুদর্শন চেহারার অফিসারের দিকে তাকিয়ে বললাম, মানে কি বলছেন ঠিক বুঝতে পারলাম না। কোম্পানির কাজে আমি একাই এসেছি? আপনার সাথে রিমা বোস নামে একজন মহিলাও এসেছেন। আপনারা ফ্লাইটে পাশাপাশি সিটে বসে কলকাতা থেকে মুম্বাই এসেছেন। শুধু তাই নয়, একই গাড়িতে এয়ারপোর্ট থেকেই হোটেলে এসেছেন। এখানে আপনি আপনার ঘরে ওনাকে থাকতে দিয়েছেন। তাও আপনি বলছেন যে আপনি একা এসেছেন? এই রিমা বোস একজন স্মাগলার। আমাদের কাছে তেমন খবর আছে। মুম্বাইয়ের বড় একটি গ্রুপের সাথে উনি আছেন। আমরা জানি না আপনি কতটুকু এ ব্যাপারে জানেন বা আপনিও এই গ্রুপের হয়েই কাজ করেন কিনা। তবে সেটা আপনি না বললেও আমরা বের করে নেব। সেক্ষেত্রে আপনিও বিপদে পড়বেন। এবার ভালোই ভালোই আপনি যা জানেন সে সব কিছু আমাদেরকে বলে দিন, তাতে আপনারই ভালো হবে।
কথা কটা বলে সুদর্শন চেহারার অফিসার সঙ্গী আরেক জুনিয়র অফিসারকে ইশারায় কিছু বললেন। সেই অফিসার দরজা খুলে বাইরে দাঁড়ানো কাউকে ভেতরে আসতে বলল। দুজন বন্দুকধারী কনস্টেবল ঘরে ঢুকে তন্ন তন্ন করে সবকিছু ঘাটাঘাটি করল। বাথরুমেও গিয়ে দেখে এলো, না, ওরা কিছুই পেল না। পরে সেই কনস্টেবল দুজনে ঘর থেকে বেরিয়ে গেল। মোটা ভুঁড়িওয়ালা লোকটি আবার গমগমে গলায় বললেন, বলুন তাড়াতাড়ি, আমাদের এত সময় নেই। বুঝতে পারলাম যে ওরা সমস্ত কিছু খোঁজ খবর করে আটঘাট বেঁধেই এসেছে। আমার কিছুই লোকানোর নেই, তাই বলতে শুরু করলাম। আমার এখানে 9টার মধ্যে পৌঁছে যাবার কথা ছিল গতকাল। 10:30 নাগাদ মিটিং, তাই ভোর 3:30-টের সময় একটা ক্যাব বুক করি অনলাইনে। জোকা থেকে মহাত্মা গান্ধী রোড দিয়ে আসার পথে হরিদেবপুর ক্রস করার সময় একজন ছিপছিপে গড়নের মহিলাকে দেখি লিফট চাইছেন। সঙ্গে মাঝারি আকৃতির ট্রলি ব্যাগ আর কাঁধে আরেকটি ব্যাগ। ভীষণভাবে হাত নাড়ছেন, যা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে লিফট পাওয়াটা ওনার খুবই দরকার। ড্রাইভারকে গাড়ি থামাতে বললাম। মহিলা নন, অল্প বয়সী মেয়ে। সেই মেয়েটি বললেন যে ওনাকে টালিগঞ্জ ট্রাম ডিপোতে ছেড়ে দিলেই হবে, উনি ওখান থেকে ট্যাক্সি বা অন্য গাড়ি পেয়ে যাবেন। তুলে নিলাম ওনাকে। পথে যেতে যেতে জানলাম যে উনিও মুম্বাই যাচ্ছেন অফিসের কাজে, একই ফ্লাইটে এয়ারপোর্ট যাবেন। আমি যেহেতু এয়ারপোর্ট যাচ্ছি, তাই ওনাকে বললাম ওনার কোনো আপত্তি না থাকলে আমার সাথে এয়ারপোর্ট যেতে পারেন। মেয়েটি কয়েক সেকেন্ড কি চিন্তা করলো, তারপর রাজি হয়ে গেল। নামটা জেনে নিলাম, রিমা। বাড়িতে বাবা আর মা আছেন। 6 মাস হয়েছে একটা অনামী সফটওয়্যার কোম্পানিতে চাকরি পেয়েছেন। বাবা 1 বছর আগে রিটায়ার্ড করেছেন, বাবার পেনশন আছে। পুরো পথটা কথা বলতে বলতে এয়ারপোর্টে চলে এলাম। বোর্ডিং পাস একসাথেই নিয়ে নিলাম, যাতে একসাথে বসে গল্প করতে করতে মুম্বাই চলে যাওয়া যাবে। রিমার কোনো হোটেল বুকিং ছিল না। উনি বললেন যে আমার হোটেলে ঘর পেলে সেখানে গিয়ে উঠবেন। আমি এয়ারপোর্ট থেকে হোটেলে ফোন করে ঘরের খোঁজ করলাম। হোটেল থেকে বলেছিল আসুন দেখছি, তাই একসাথে এই হোটেলে দুজনে চলে এসেছিলাম। ঘর তখন না পাওয়াতে আমি আমার ঘরটা ওনাকে ছেড়ে দিয়েছিলাম, যাতে উনি ফ্রেশ হতে পারেন। আমি আর অপেক্ষা না করে অফিসের মিটিংয়ে চলে গেলাম। হোটেল থেকে বলেছিল যে রাতে একটা ঘর পেয়ে যাব। উনি এই প্রথমবার মুম্বাই এসেছেন, কিছুই চেনেন না, তাই অন্য কোনো হোটেলে যেতে চাইছিলেন না। একটু থামলাম। বোতল থেকে গলায় একটু জল ঢেলে ভিজিয়ে নিয়ে আবার শুরু করলাম। সন্ধেবেলায় আমি আগেই এসেছিলাম। রিমা আরও কিছুক্ষণ পরে ফিরলেন। রাতেও ঘর পাওয়া যাবে না। মহা বিপদে পড়া গেল। কি করা যায়? একজন অল্পবয়সী মহিলাকে এভাবে ছেড়ে দেওয়াও যায় না, তাছাড়া বাঙালি। যাই হোক, ব্যবস্থা একটা হলো। আমি রিমাকে আমার ঘরেই রাতে থাকতে দিয়ে নিজে হোটেলের একটা ডরমিটরিতে থেকে গেলাম। আজ খুব সকালেই রিমাকে ঘর দিয়েছে। রিমা নিজের রুমে চলে যাবার পর আমিও আমার নিজের রুমে চলে এসে ঘুমাচ্ছিলাম। এখন বোধহয় ওনাকে ওনার ঘরেই পেয়ে যাবেন। আপনারা ওনার কাছে কেন যাচ্ছেন না? মিস্টার চ্যাটার্জি, আমরা কার কাছে কখন যাব তা আপনাকে বলতে হবে না। আমরা আমাদের তদন্ত আমাদের মতো করেই করব। তাছাড়া ওনার কাছে আমরা গিয়েছিলাম, উনি ঘরে নেই, হোটেল ছেড়ে চলে গেছেন। তারপরই আমরা আপনার কাছে এসেছি। আশা করি আপনি আমাদের সব সত্যি কথাই বলেছেন। আপনি ওনার খবর পেলেই আমাদের জানাবেন। হোটেলে জানালেই হবে, ওরা আমাদের খবর দিয়ে দেবে। ওনার মোবাইল নাম্বারটা নিশ্চয়ই আপনার কাছে আছে, সেটা আমাদের দেবেন। না, আমার কাছে কোনো মোবাইল নাম্বার নেই, উনি দেননি। রিমা আমার নাম্বারটা নিয়েছেন, বলেছিলেন আমাকে ফোন করবেন, কিন্তু করেননি। সেটা আর অফিসারদের বললাম না। আরও কিছুক্ষণ থেকে অফিসারেরা আমার কাছ থেকে আরও কিছু তথ্য নিয়ে চলে গেল। আমি কিছুতে বিশ্বাস করতে পারছি না রিমার মতো মেয়ে কোনো বেআইনি কাজ করতে পারে। যদিও একদিনের পরিচয়ে সব কিছু জানা বা বোঝা সম্ভব নয়, তবে খুব সহজ সরল ও সাদাসিধে মেয়ে বলেই মনে হয়েছে। বয়স 25-26-এর বেশি হবে বলে মনে হয় না। মিহি গলার স্বরটা বেশ মিষ্টি লেগেছে আমার। খুবই ফর্সা, সুন্দর মুখশ্রী, কিন্তু একটু রোগা। জিন্সের প্যান্ট আর টি শার্টে আমি প্রথম দেখি ওকে। ওর মতো ঠান্ডা প্রকৃতির মেয়ের শরীরে অমন পোশাক একটু যেন বেমানান। এমনিতে রোগা গড়নের হলেও নারী দেহের সৌন্দর্য যেন ওর শরীর থেকে ঠিকরে বের হচ্ছিল। বেশ আকর্ষণীয় লেগেছিল গতকাল। সোজাসুজি তাকাতে কেমন অস্বস্তি হচ্ছিল। এমন পোশাক পরে কেন? তবে কি ওই অসৎ সংসর্গে মেশার জন্য ওই পোশাক পরতেও বাধ্য হয়?
কে জানে, ফোন নাম্বারটাও রাখিনি, নইলে একবার ফোন করা যেত। হঠাৎ করে চলেই বা গেল কেন? আজ সকালে চলে যাবে সেটা তো আমাকে কিছু বলেনি। তবে কি ও আগে থেকে টের পেয়ে গেছিল যে পুলিশ আসবে? এ সব কিছুই আমার মনেও রিমা সম্পর্কে সন্দেহ জাগিয়ে তুলল। তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। আজ মিটিং চলবে লাঞ্চ পর্যন্ত। লাঞ্চের পর থেকে ট্রেনিং সেশন শুরু হবে। রুম থেকে বেরোতে দেখলাম একজোড়া বন্দুকধারী পুলিশ রুমের বাইরে বারান্দার বেঞ্চে বসে। এরা কি আমাকে চোখে চোখে রাখতে শুরু করেছে? এ তো আচ্ছা ফ্যাসাদে পড়লাম। ইচ্ছে করেই গায়ে পড়ে আলাপ জমালাম। সিগারেট অফার করলাম। দুজনেই হাত পেতে সিগারেট নিল। সিগারেট খেতে খেতে খুঁচিয়ে একটু জানা গেল ওরা পাহারায় বসে আছে। কিসের জন্য বা কাকে পাহারা দিচ্ছে তা নাকি বলা যাবে না, সেটা টপ সিক্রেট। বোঝা গেল এরা আমাকেই পাহারা দিচ্ছে যাতে পালিয়ে না যাই, অথবা কে আমার সাথে দেখা করতে আসছে সে সব খবরাখবর নেওয়া। হোটেলের বাইরে এসে অফিসের গাড়িতে উঠলাম। অফিস এখান থেকে 15 থেকে 20 মিনিটের রাস্তা। জ্যাম থাকলে সময় একটু বেশি লাগে। কিছু দূর যাবার পরই নজরে এলো একটা সাদা গাড়ি পিছু নিয়েছে। পুলিশ এটা করবে জানতাম। ওরা এখন 24 ঘন্টায় আমাকে নজরে রাখবে। এক উটকো ঝামেলায় জড়িয়ে যাচ্ছি তা বেশ বুঝতে পারলাম। কে না কে, চিনি না জানি না, কয়েক ঘন্টার পরিচয় এত ঝক্কি পোহাতে হচ্ছে। রিমার ওপর রাগ তো হলোই, তার চেয়ে নিজের ওপর বেশি রাগ হলো। কেন যে উপকার করতে গেলাম। আজকাল সেই জন্যই কেউ সহজে কারোর উপকার করতে এগিয়ে আসে না। রিমাকে লিফট না দিলে তো এসব কিছু পোহাতে হতো না। না, ভবিষ্যতে এমন উপকার করবার আগে বার কয়েক ভেবে নিতে হবে। অফিসের 15 তলা থেকে দেখলাম গাড়িটা দাঁড়িয়ে আছে আমার অফিস বিল্ডিংয়ের উল্টো দিকে। অফিসের কাজকর্মে ডুবে গিয়ে ভুলে গেলাম গাড়িটার কথা। রাতে অফিস থেকে বের হতে গিয়ে মনে পড়ল গাড়ির কথা। 15 তলা থেকে আবার দেখলাম একই জায়গায় পার্ক করা আছে গাড়িটা। একজন অফিস কলিগের গাড়িতে বের হলাম, ফলে আমাকে দেখতে পাইনি। মনে মনে হাসলাম। টিকটিকিগুলোকে বোকা বানানো গেছে। হোটেলের ঘরের বাইরে দুজন পুলিশ বসে আছে, তবে সে সকালের দুজন নয়। এরা নতুন দুজন, মানে ডিউটি চেঞ্জ হয়েছে। পরে 2 দিন একই রুটিনে চলল। সকালে অফিসে যাওয়া, সন্ধ্যায় হোটেলে ফেরা। ঘরের বাইরে পুলিশের পাহারা আর হোটেলের বাইরে গাড়ির অনুসরণ, সব কিছু একরকম। প্রতিদিন একবার করে থানা থেকে ফোন, আমার সাথে রিমার দেখা হয়েছে কিনা, আমাকে ফোন করেছে কিনা ইত্যাদি জানার জন্য। বারবার আমাকে এটাও মনে করিয়ে দিল যেন আমি কোনো কিছু গোপন না করি। করলে আমার বিপদ বাড়বে বই কমবে না। রিমা মেয়েটি সম্পূর্ণ উবে গেল। আজ 3 দিন হলো কোনো খোঁজ খবর নেই। এমনকি আমাকে ফোন পর্যন্ত করেননি। 25-26 বছরের একটি মেয়ে। মুম্বাইয়ের মতো অচেনা অজানা শহরে হারিয়ে যেতে এক মুহূর্ত লাগবে না। এবার আমার কেমন ভয় করতে লাগলো। পুলিশও খুঁজে পাচ্ছে না, এটাই আমাকে আরও বেশি চিন্তায় ফেলল। আমি না জানি ওর ফোন নম্বর, না জানি বাড়ির ঠিকানা, না জানি অফিসের নাম। কি করি? কেমন একটা হতে লাগলো মনের মধ্যে। প্রথম 2 দিন খুব রাগ হচ্ছিল এই ভেবে যে আমাকে মিথ্যে কথা বলেছে। আসলে স্মাগলিং করে আর আমাকে বলেছে চাকরি করে। আমি বিশ্বাস করেছিলাম। হোটেলে আমার রুমে থাকতে দিয়েছিলাম। যদি কোনো স্মাগলিংয়ের জিনিস রেখে যেত তাহলে পুলিশ আমাকেও সন্দেহ করত, ধরেও নিয়ে যেত। সেজন্য খুব রাগ হয়েছিল। কিন্তু আজ 3 দিন পরে রীতিমতো ভয় করতে লাগলো। নিশ্চিত কোনো বিপদে পড়েছে মেয়েটি। রোজকার মতো অফিসে গেলাম। সব কিছু একরকমই। পাহারাদার পুলিশ, গাড়ি করে টিকটিকির পিছু নেওয়া। সন্ধেবেলা অফিসের পর হোটেলে ফিরে এলাম। রাতের খাবার খাওয়ার পর টিভি দেখছিলাম। অচেনা নাম্বার থেকে একটা ফোন এলো। ফোনটা ধরেই বুঝলাম রিমার ফোন। বেশি কথা বলল না, শুধু বলল, কাল একবার দেখা করতে পারবেন? আপনি কোথায় এখন? এখানে আসবেন না? না, কাল দেখা হলে সব বলবো। হ্যাঁ, দেখা করব। কাল ফোন করে জানিয়ে দেব কোথায় দেখা করব। ঠিক আছে। পরদিন অফিসে বের হবার সময় পাহারাদার পুলিশ দুজনকে দেখতে পেলাম না। হোটেলের বাইরেও গাড়িটা দেখলাম না। অবাক হলাম, একটু চিন্তায়ও পড়লাম। তবে কি পুলিশ সব জেনে গেছে? ওরা কি জেনে ফেলেছে আমরা আজ দেখা করব? তাই কি সব পাহারা তুলে নিয়েছে? সারাদিন অফিসে কাজ করে সন্ধ্যায় এক অফিস কলিগের গাড়িতে কিছু দূর এলাম।
অফিসের বাইরে রোজ যে গাড়িটাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সেটা আজ দেখতে পেলাম না। রিমা মেসেজ পাঠিয়েছিল কোথায় কখন দেখা করবে। সময় মতো পৌঁছে গেলাম নির্দিষ্ট জায়গায়। এটি একটি শপিং মল। মলের ভেতরে একটা রেস্টুরেন্টে ঢুকে বসলাম দুজনে। তারপর কথাবার্তা শুরু হলো। কি কোনো অসুবিধে হয়নি তো? না, কিন্তু হঠাৎ আপনি এমন না বলে গায়েব হয়ে গেলেন কেন? আপনি করে আমায় বলবেন না, তুমি করে বলবেন। আপনি আমার থেকে অনেকটাই বড়। ঠিক আছে, কিন্তু এসব কি? আমি কিছুই বুঝতে পারছি না। পুলিশ এসেছিল হোটেলে তোমার খোঁজে, কি একটা স্মাগলিং চক্রের সন্ধানে। ওরা তোমাকেও মনে হচ্ছে সন্দেহ করছে। করে হেসে উঠল রিমা। আজ রিমা একটা জিন্সের প্যান্ট আর শার্ট পরে আছে। হাসির সাথে সাথে তার শরীরটা দুলে উঠল। রেস্টুরেন্টের স্বল্পালোকে বেশ সুন্দর আর উত্তেজক লাগছে রিমাকে এখন। আমি দৃষ্টি সরাতে পারছি না। মনে মনে ভাবছি এই মেয়েটি কেন এসব খারাপ কাজ করছে। সে এমন কিছু করছে যা বেআইনি, তাই পুলিশ ওকে খুঁজছে। বেআইনি কাজ যদি না করতো তবে এভাবে দেখা করবে কেন? আমিও তো রিমাকে ভালো করে চিনি না। কোনো বিপদে পড়ব না তো? আমাকেই বা ও এতটা বিশ্বাস করছে কিভাবে? হঠাৎ রিমার গলার আওয়াজে চিন্তার সুতোটা ছিঁড়ে গেল। নিন, কফিটা খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাচ্ছে। ফ্লাক্স থেকে কফি ঢেলে বলল। রিমা আবার হাসছে, বলল, বাব্বা, আমাদের দেশের পুলিশ কি থেকে কি ভেবে বসে। সন্দেহ করা মানে কি যার তার সম্পর্কে যা খুশি ভাববো? জানি না বাবা। সাত সকালে ঘর পাল্টালে আবার তার 1 ঘন্টা পরেই হঠাৎ চেক আউট করে চলে গেলে, আমাকে পর্যন্ত কিছু জানালে না, এক্ষেত্রে সন্দেহ হওয়াটা কি অস্বাভাবিক? সেটা নিশ্চয়ই কোনো কারণ ছিল। আচ্ছা, আপনিও কি আমাকে সন্দেহ করছেন? ছাড়ো ওটা, এবার বলো তো তোমার ব্যাপারটা কি? অবশ্য যদি বলতে কোনো বাধা না থাকে। বলবো, সব বলবো। বলবো বলে তো এখানে আপনাকে ডেকেছি। কিন্তু আমাকে কথা দেবেন, এসব কথা বাইরে কাউকে বলবেন না। আমরা এ কাজ করে নাম কিনতে চাই না, ভালোবাসি তাই করি। তুমি এই অল্প পরিচয় আমাকেই বা এসব কথা বলতে চাইছো কেন? পরিচয় অল্প সময়ের হলেও এটুকু বুঝেছি আপনি কাউকে বলবেন না। যতটুকু আপনাকে দেখেছি তাতে এটা আমার মনে হয়েছে যে আপনি সে ধরনের মানুষই নন। তাছাড়াও আরেকটা উদ্দেশ্য অবশ্যই আছে, সেটা সবটা শুনলে আপনি নিজেই বুঝতে পারবেন। ঠিক আছে, বলো শুনি। তার আগে বলো, তুমি ওই হোটেলে আর ফিরবে না? পুলিশ তোমার খোঁজে এসেছিল, সেটা কি করবে? কলকাতা কবে ফিরবে? আপনি এত প্রশ্ন করতে থাকলে আমি উত্তর দেব কখন? বলো বলো শুনি এবার। কলেজে পড়ার সময় থেকে আমি একটা এনজিওর সাথে যুক্ত হয়েছিলাম। রিমা বলতে শুরু করলো। এদের কাজ ছিল গ্রামের অসহায় দুস্থ মহিলা ও শিশুদের ওষুধ, বস্ত্র, খাবার, পড়াশোনার জন্য বই খাতা ইত্যাদি দিয়ে সাহায্য করা। এদের মধ্যে শিক্ষাটাকে ছড়িয়ে দেওয়া। অশিক্ষা কুশিক্ষার জন্য এরা নানাভাবে শোষিত ও নির্যাতিত হয়। এদের কথা কেউ শোনে না বা শুনতে চায়ও না। যদিও বা শোনে, কেউ এদের কথা বিশ্বাস করতে চায় না। এদের না আছে শিক্ষা, না আছে অর্থ, না আছে বুদ্ধি বা পেশি শক্তি। সর্বোপরি এদের মধ্যে ছড়িয়ে আছে নানাবিধ অন্ধবিশ্বাস ও কুসংস্কার। আমাদের কাজ ছিল এদের কাছে পৌঁছানো, এদের পাশে থাকা, নানাভাবে এদের সাহায্য করা, শিক্ষার আলো দিয়ে এদের ভেতর থেকে কুসংস্কারগুলোকে নির্মূল করা। এই কাজে প্রচুর অর্থেরও প্রয়োজন, সেটা আমরা আমাদের নিজেদের ক্ষমতা অনুযায়ী দিয়ে থাকি। এছাড়াও অনেক শুভান্যুধ্যায়ী মানুষ এ কাজে আমাদের সাহায্য করে থাকেন। একদিকে অর্থ সংগ্রহ আর অন্যদিকে তা সঠিক জায়গায় পৌঁছে দেওয়া, যাতে ওই হতভাগ্য মানুষগুলোর কাছে পৌঁছয়। এ কাজে নানান দিক থেকে বাধাও আসে। কিছু মানুষ আছে যারা এদেরকে নানাভাবে শোষণ করে। তারা আমাদের এই কাজটা পছন্দ করে না, তাই অনেক সময় আমাদেরকে নানাবিধ বাধার সম্মুখীন হতে হয়। মিথ্যা কথা বলে এই সমস্ত লোকজন আমাদের ফাঁসাতে চায়। অর্থের জোর থাকায় কখনো কখনো পুলিশ প্রশাসনও এদের কথা শুনতে বাধ্য হয়। আসলে এরাই ইলেকশনের সময় অর্থ, বল ও পেশি শক্তি দিয়ে রাজনৈতিক দলগুলোকে সাহায্য করে থাকে।
এরা কখনো আমাদের স্মাগলার বলে, কখনো বলে মাওবাদী, কখনো বলে বিচ্ছিন্নতাবাদী, কখনো বা বলে উগ্রপন্থী। আমরা কোনো রাজনীতি করি না বা করতেও চাই না। নিরন্ন, অসহায় ও হতভাগ্য মানুষগুলোর কাছে থাকার নিরন্তর চেষ্টা করে যাচ্ছি আমাদের সামর্থ্য অনুযায়ী। এ কাজে কখনো সখনো আমায় রাজ্যের বাইরেও যেতে হয়, যেমন এবার এলাম। তবে ভিন রাজ্যে যাই অর্থ সংগ্রহ ও অর্থ বিতরণের জন্য। বাকি কাজ করে স্থানীয়রা, যেহেতু ভাষা একটু সমস্যা। বাংলায় যেহেতু সেই সমস্যা নেই, তাই আমরা সবকিছু নিজেরাই করি। এখানে আমি এসেছিলাম টাকা পৌঁছে দেবার জন্য, সে কাজ আমার হয়ে গেছে। আর 2-1 দিন থেকে কলকাতা ফিরে যাব। আমাকে সেদিন সকালে তেমনি একটা জরুরি কাজে শহর থেকে অনেক দূর যেতে হয়েছিল। আজই ফিরেছি। আমি তখন আপনাকে জানাতে পারিনি, খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে বেরিয়ে পড়তে হয়েছিল। ভেবেছিলাম পরে আপনাকে ফোন করে জানাবো, কিন্তু নানান কারণে তা হয়ে ওঠেনি। তার জন্য আমি খুবই লজ্জিত, দুঃখিত। সেদিন রাতে আপনি আমাকে থাকতে না দিলে কোথায় যেতাম আমি জানি না। সেজন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। পুলিশ তোমার কেন খোঁজ করছিল? তাদের কি বলবে? তা জানি না, ও সব নিয়ে ভাবিও না। কাল হোটেলে ফিরব, পুলিশ এলে কথা বলবো। আমার বেঙ্গল ইউনিটকে বলে রাখবো, তেমন কিছু হলে যা করার ওরাই করবে। কোনো বেআইনি কাজ করিনি বা আমরা করি না। এবার যদি মিথ্যে কিছু বলে ফাঁসাতে চাই তবে দেখা যাবে। তবে এর আগেও পুলিশের মুখোমুখি হয়েছি, খুব একটা সুবিধা করতে পারেনি। আশা করি এবারও পারবে না। পুলিশের নাম শুনে রিমার মধ্যে কোনো ভয় বা উত্তেজনার কোনো লক্ষণ দেখতে না পেয়ে আরও অবাক হলাম। তুমি তাহলে আমায় মিথ্যে বলেছিলে কেন যে তুমি অফিসের কাজে এসেছো? আর কেনই বা এমনভাবে হোটেল থেকে চলে গেলে? আমাকে কিছু জানালে না, ফোনও করলে না। যদিও এমন কিছু আশা করার কোনো মানেই হয় না আমার। মাত্র 1 দিনের পরিচয় আমাদের। না না, মিথ্যে কথা বলবো কেন? আমি যে কোম্পানিতে কাজ করি সেটার যিনি মালিক তিনিও আমাদের সঙ্গেই আছেন। উনি শুধু অর্থ নয়, আরও অনেকভাবেই আমাদের সাহায্য করে থাকেন। যেমন আমি এখানে আসবো জেনে উনি আমাকে অফিসের কিছু টুকটাক কাজও দিয়েছেন, মানে এটাকে অফিসিয়াল ট্রিপ করে দিয়েছেন। এর ফলে আমার এখানে আসা যাওয়া, থাকা খাওয়া সব কোম্পানি থেকে পেয়ে যাব। এখানে প্রথম দিন আমি শুধুমাত্র অফিসের কাজই করি। আগামী 2-3 দিন আমি অফিসের কাজেই ব্যস্ত থাকব। মাঝে কয়েকটি দিন এনজিওর কাজগুলো করে নিয়েছি। তাই আমি আপনাকে ভুল কিছু বলিনি বা মিথ্যে বলিনি। আমি অনেক টাকা সঙ্গে নিয়ে এসেছিলাম। যতক্ষণ না টাকা পয়সাগুলো জায়গা মতো পৌঁছে দিতে পারছিলাম ততক্ষণ খুব টেনশনে ছিলাম। কারণ পুলিশের হাতে পড়লে অতগুলো টাকা নিয়ে সমস্যায় পড়তে হতো, হাজারো প্রশ্নের মুখোমুখি হতে হতো। আর পুলিশের হাতে যে পড়তাম তা ভালো করে বুঝতে পারছেন, কারণ আমি চলে যাবার কিছু সময় পরেই হোটেলে পুলিশ গিয়েছিল। বলেছেন, তোমরা এই টাকা বা খাদ্য সামগ্রী কাদের মাধ্যমে বন্টন করো? বেশিরভাগ ক্ষেত্রে নিজেরা করি। যেখানে আমাদের লোকজন নেই সেখানে অন্য কোনো বিশ্বস্ত সংগঠনকে দিই, যাতে তা সঠিক স্থানে পৌঁছায়। রাতের খাবার দুজনে একসাথে খেয়ে রিমাকে তার হোটেলে ছেড়ে দিয়ে আমি নিজের হোটেলে ফিরলাম অনেক রাতে। রিমার কাছে আজ সব শুনে ওর সম্পর্কে আমার মনে একটা অন্যরকম ধারণার জন্ম নিয়েছে। এতটুকু মেয়ে এত বড় কাজ করছে। এই সমাজ সেবামূলক কাজ সে স্বেচ্ছায় করছে, দেশের জন্য করছে। এতে তার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। আমি তো নিজে তেমন কিছুই করি না যা সমাজের বা দেশের উপকারে লাগে। একটা খটকা তাও মনে রয়ে গেল, পুলিশ কেন ওর বা ওদের পেছনে পড়ে আছে? রিমা কি সব সত্যি কথা বলছে আমায়? ওকে কি বিশ্বাস করা যায়? পরদিন রিমা তার নিজের হোটেল থেকে লাগেজ নিয়ে এলো। হোটেল থেকে পুলিশকে রিমার ফিরে আসার খবর দিয়ে দেওয়া হলো। আমি মনে মনে একটু ভয় পাচ্ছিলাম। যদি রিমাকে ধরে নিয়ে যায় তবে আমার কি করণীয় তা বোঝার চেষ্টা করছিলাম। রিমাকে বলে গেলাম কোনো অসুবিধা হলে আমাকে জানাতে। সন্ধেবেলায় আবার দেখা হলো রিমার সাথে হোটেলে। দুজনেই অফিস থেকে ফিরেছি। না, থানা থেকে কেউ আসেনি। থানার বড়বাবু হোটেলকে জানিয়ে দিয়েছে রিমাকে আর ওদের কোনো দরকার নেই। একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। একই নাম হবার জন্য তাদের এই ভুল হয়েছে। ওরা যে রিমা বোসকে খুঁজছিল তার নাম রিমা বসু, বোস নয়। সে মেয়েটি ধরাও পড়েছে। এ কেমন আমাদের দেশের আইন কানুন! কথা নেই, বার্তা নেই, এসে একজনের খোঁজ করা হচ্ছে, ঘর সার্চ করা হচ্ছে, আবার পরে বলা হচ্ছে ভুল হয়েছে।
যাই হোক, অনেকটা নিশ্চিন্ত হলাম। আমারও রিমার সম্পর্কে ভুল ধারণা হয়েছিল। আগামীকাল আমরা দুজনে কলকাতা ফিরে যাব। আমি আজ রাতেও যেতে পারতাম, রিমার সাথে একসাথে যাব বলে কাল যাব। রিমাও তাই চাইছিল। রিমার কালও অফিসে যেতে হবে, কাজ আছে। এই কদিনের মেলামেশায় এটা বেশ বুঝতে পারছিলাম যে রিমার সাথে সময় কাটাতে বা গল্প করতে আমার বেশ ভালো লাগে। মেয়েটির স্বভাব মিশুকে, গল্প করতে খুব ভালোবাসে, দেশ বিদেশের অনেক খবর রাখে, তাই ওর সাথে বসে গল্প করলে সময় কিভাবে কেটে যায় বোঝাই যায় না। প্রচুর ম্যাগাজিন, জার্নাল ইত্যাদি পড়ে। কলকাতা আসার পথে রিমাকে বললাম আমিও কিছু টাকা ওদের এনজিওতে দান করব। রিমা খুশি হলো, বলল তাহলে খুব ভালো হয়। আমরা যত বেশি অর্থ সংগ্রহ করতে পারবো তত বেশি গরিব মানুষের উপকার করতে পারবো। আমি বললাম এখন 1000 দিচ্ছি, পরে আরও দেব। তোমার এই কাজকে আমি সমর্থন করি। আমরা তো এদের জন্য কিছুই করি না। কাগজে কলমে সরকার যেটুকু করে তার সিকিভাগও এদের কাছে পৌঁছায় না। মিডিল ম্যানরা সব লুটেপুটে খায়। শুধু একটু সাবধানে চলাফেরা করো। রিমাকে ওর বাড়ির সামনে নামিয়ে চলে এলাম। এরপর ওর সাথে মাসে 2-4 বার আমার দেখা হতো, কখনো একাডেমিতে, কখনো রবীন্দ্র সদনে, আবার কখনো নন্দন চত্বরে। ওর সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হলো। ফোনে প্রায় কথা হতো আমাদের, ফলে আমাদের ঘনিষ্ঠতা বাড়ল। আমি মাঝে মাঝে ওকে টাকা দিতাম ওর সমাজ সেবামূলক কাজের জন্য। আমাকে বলতো যেন আমি সরাসরি অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দিই। আমি সেটা করতাম না, বলতাম আমি তোমার হাতেই ক্যাশ টাকা দেব, অনলাইনে ট্রান্সফার করব না। উদ্দেশ্য ছিল এ সুযোগে রিমার সাথে দেখা করার। ও এমনিতে অফিসের আজ সমাজ সেবা নিয়ে এত ব্যস্ত থাকে যে দেখা করতে আসতো কিনা সন্দেহ ছিল। 2-1 বার পার্ক স্ট্রিটের রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়াও করেছি আমরা। রিমা খুবই ভদ্র মেয়ে। আমাদের সম্পর্কটা শুধুমাত্র বন্ধুত্বেরই ছিল। দিনের পর দিন যায়, মাসের পর মাস অতিবাহিত হতে লাগলো। আমি প্রতি মাসে কিছু টাকা রিমার এনজিওকে দিই। প্রথম মাসে 2000 টাকা করে দিতাম। পরবর্তীকালে মাসে কখনো কখনো তার বেশিও দিয়েছি। রিমা প্রথম কয়েক মাস আমাকে রসিদ এনে দিত। পরবর্তীকালে আমি বলে দিয়েছি যে আমার রসিদ লাগবে না, তোমার কাছে রেখে দাও। ফলে ও আর আমাকে রসিদ দিত না। দেখতে দেখতে বছর ঘুরে গেল। আমি মনে মনে রিমাকে ভালোবেসে ফেলেছি। ওর প্রতি কেমন অদ্ভুত একটা আকর্ষণ অনুভব করি। ওর সব কিছুই আমার ভালো লাগে। ওর হাসি, ওর কথা, ওর হাঁটা চলা, ওর ঠাট্টা, ইয়ার্কি, সব কিছুই। ইচ্ছে করে রোজ দেখা করতে, কিন্তু শেয়ার হয়ে ওঠে না সময় অভাবে। আমি জানি না আমার সম্পর্কে রিমা কী ভাবে, জিজ্ঞেস করতে সাহসও হয় না। একদিন রিমা আমাকে বলল, আপনি এবার বিয়েটা করে ফেলুন, বয়স তো হয়েছে, আগে তুমি করো, তারপর আমি চিন্তা করব। না, আমি বিয়ে করব না। আমার এসব কাজ করতে ভালো লাগে। কোন স্বামী বউয়ের এ সমস্ত কাজ সমর্থন করবে? তার চেয়ে আপনি করুন। আমি কি একটা মেয়ে দেখে দেব আপনার জন্য? এত কষ্ট তোমাকে করতে হবে না। বলুন না, কেমন মেয়ে পছন্দ আপনার? একটু চেষ্টা করে দেখতে তো পারি। মনে মনে ভাবলাম, কিভাবে বলবো যে আমি তোমার মতো মেয়েই চাই বা তোমাকেই চাই। বলতে গিয়েও জিভ আটকে যায়, গলা শুকিয়ে আসে, কিছু বলতে পারি না। রিমা বলে ওঠে, কি হলো বলুন, কেমন মেয়ে আপনার পছন্দ? আগে তুমি বলো, কেমন ছেলে তোমার পছন্দ? তোমার জন্য পাত্র আমি খুঁজে দিই, পরে না হয় আমার জন্য পাত্রী খুঁজবে। বলো বলো। রিমা আমাকে চমকে দিয়ে বলে উঠল, পাত্র তো আমার হাতের কাছেই আছে, কিন্তু বলতে সাহস হয় না। কেন? এখানে তো আর কেউ নেই, শুধুমাত্র আমি আর তুমি আছি। বলো, কেমন পাত্র চাই? আপনার মতো, একদম আপনার মতো পাত্র আমার পছন্দ। কিন্তু আমি জানি সেটা সম্ভব নয়। আমি একটু ভ্যাবাচাকা খেয়ে গেলাম। রিমার আমাকে ভালো লাগে, অথচ কোনোদিন আমি সেটা বুঝতে পারিনি। হায় ভগবান, এখন আমার কি বলা উচিত বা করা উচিত তা বুঝতে পারি না। সম্ভব নয় কেন বলছে রিমা? বাধা কোথায়? কেমন একটা বোকা হাদার মতো ওর দিকে ফ্যাল করে তাকিয়ে থাকি। আমার অবস্থা বুঝে আর চুপ করে থাকতে দেখে রিমা হেসে ফেলে বলল, কি ভয় পেলেন? আরে না না, এমনি মজা করলাম। আমি এখন বিয়ে করব না, এই বেশ আছি। তাছাড়া আপনার সাথে তো কোনোভাবেই হয় না।
আপনি বামুন আর আমরা কায়স্থ, আপনি কত বড় বংশের ছেলে, আর আমরা অতি সাধারণ মধ্যবিত্ত পরিবারের। আরেকটা কথা, বিয়ে করলে আপনার সাথে আমার এই বন্ধুত্বের সম্পর্কটা থাকবে না। তখন নিত্য নৈমিত্তিক চাল ডাল তেল নুন বেবি ফুড শাড়ি গহনার মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে জীবনটা। ফলে রোজকার ঠোকাঠুকিও লেগে থাকবে। এর চেয়ে এই সম্পর্ক অনেক ভালো, এতে অনেক বেশি প্রাণ আছে। মজা, একটু মজা করছিলাম আর কি। চলুন এবার যাওয়া যাক। আমাকে আরেকজনের কাছে যেতে হবে, অনেকগুলো টাকা পাওয়ার কথা আছে। আমাদের মিটিং পয়েন্ট ছিল একাডেমি অফ ফাইন আর্টস। সেখান থেকে বেরিয়ে রিমা নিউ আলিপুর চলে গেল অর্থ সংগ্রহের জন্য। আমি বাড়ি চলে এলাম। সেদিন বাড়িতে ফিরে মনটা কেমন উদাস হয়ে গেল। মা বলল, কি রে, তোর কি হয়েছে, এত চুপচাপ কেন? বৌদি ঠাট্টা করে বলল, কি ঠাকুরপো, লক্ষণ ভালো ঠেকছে না, দেখি গা গরম হয়েছে কিনা। বৌদি সত্যি সত্যি এসে কপালে হাত দিয়ে দেখতে দেখতে কানের কাছে মুখ এনে আস্তে করে বলল, আমার কোনো হেল্প লাগলে বলো, তোমার জন্য এই হেল্পলাইনটা 24 ঘন্টা খোলা থাকবে। কথাটা বলে বৌদি হাসতে হাসতে চলে গেল। রাতের খাবার খেয়ে আমি ছাদে গিয়ে রোজকার মতো একটু হাঁটাচলা করে ঘরে চলে এলাম। রিডিং রুমে বসে সে রাতে এই ডায়েরির পাতা প্রথমবার রিমাকে নিয়ে ভরিয়ে দিলাম। বিছানায় শুয়ে অনেকক্ষণ গড়াগড়ি করলাম, ঘুম আসছে না। রিমা একবার বলল মজা করছে, আবার বলল আমরা বামুন আর ওরা কায়স্থ। এটা কেন বলল? যদি মজাই করে থাকে কেনই বা বলল বড় বংশ আর সাধারণ মধ্যবিত্ত? কি এসে যায় যদি আমাকে বিয়ের কথা চিন্তা না করে থাকে? মনটা বেশ চঞ্চল হয়ে পড়ল। অনেকক্ষণ এসব চিন্তা করতে করতে একসময় ঘুমিয়ে পড়লাম। আরও মাস 3 চলে গেল। এর মধ্যে রিমার সাথে 3 বার দেখা হয়েছে অল্প সময়ের জন্য, শুধুমাত্র টাকা দেবার জন্য, বিশেষ কথা হয়নি। শেষবার যেদিন দেখা হলো সেদিন রিমা একটা দুঃসংবাদ শোনালো আমাকে। বলল যে ওর বাবা নাকি উঠে পড়ে লেগেছে বিয়ের জন্য, তাই এবার থেকে আরও কম দেখা হবে। প্রতি মাসে টাকাটা অনলাইনে ট্রান্সফার করার জন্য আমাকে বলে দিল। আমার বুকটা ফেটে যাচ্ছে। কেমন করে আমার কষ্ট, আমার যন্ত্রণা ওর কাছে প্রকাশ করব? না, এসব কথা বলে ওকে কোনো দুঃখ দেবার অধিকার আমার নেই। ও আমার খুব ভালো বন্ধু, তার চেয়েও সুখী থাকুক। আমার যা হয় হবে। এদিকে বাড়িতে মা আমারও বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। আমি সে কথা রিমাকে বললাম না। একসময় ঠিক জানতে পারবে। বৌদি মাঝে মাঝে অনেকগুলো মেয়ের ছবি এনে আমায় দেখায়, আমি তাকিয়েও দেখি না। এতদিন না দেখেই বলে দিতাম পছন্দ হয়নি। মা রেগে বলতো, তোর বিয়ে আর আমি দেখে যেতে পারবো না, আমার আর সে ভাগ্য হবে না। ভারতবর্ষের কোনো মেয়েকেই তোর পছন্দ হয় না? কি যে খুঁজিস বাপু তা জানি না। এত ভালো সুন্দর সুন্দর মেয়ে, ভালো বংশের মেয়ে, চাকরি করা মেয়ে কিনা এনে দেখিয়েছি, একটাও তোর মনে ধরে না? বড়টার সময় তো এত খুঁজতে হয়নি, 3 নম্বরটা দেখতে গিয়ে একেবারে ফাইনাল করে এসেছিলাম। বৌদি আমার দিকে তাকিয়ে মুখ টিপে হাসে। আসলে দাদা তো বৌদিকে ভালোবাসতো, মা সেকেলে ছিল বলে মাকে সেটা বলা হয়নি। আমি সেখানে মুখ্য ভূমিকা নিয়েছিলাম। এমনভাবে পাত্রীকে দেখানো হয়েছিল যে মা বুঝতেই পারেনি। তাই দাদা বৌদিকে দেখতে গিয়ে সেখানেই মাকে বলে দিয়েছিল যে সে এই মেয়েকে বিয়ে করবে। সরল মনের মা কিছুই বুঝতে পারেনি। আজও মার কাছে সেটা অজানাই রয়ে গেছে। রিমার কাছে থেকে আহত মন নিয়ে বাড়ি ফিরলাম। কিছুই ভালো লাগছে না। নিজের ঘরে ঢুকে জামা কাপড় পাল্টে ফ্রেশ হয়ে শুয়ে বিশ্রাম করছিলাম। বৌদি আজ আবার 2টো ফটো নিয়ে আমার ঘরে এসেছে দেখানোর জন্য। আমি বললাম, মা আমার বিয়ের জন্য বড্ড ব্যস্ত হয়ে পড়েছে, তাই না? মাকে বলে দাও যে তোমাদের পছন্দই আমার পছন্দ, আমি আর কোনো ফটো দেখব না। বৌদি যেন মনে হলো খুশি হয়েছে, তাও বলল, এখনো সময় আছে, তোমার পছন্দের কেউ থাকলে বলো, আমি আর তোমার দাদা মাকে ঠিক ম্যানেজ করে নেব। না, আমার পছন্দের কেউ নেই, আগেও বলেছি। ঠিক আছে, যাই, মাকে বলি গিয়ে। পরে যেন বলো না যে আমি ইচ্ছে করে আমার চেয়ে খারাপ দেখতে মেয়ে নিয়ে এসেছি তোমার জন্য। আমি আর কিছু বললাম না। বৌদি যুদ্ধ জয়ের আনন্দ হাসি মুখে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। এরপর খুব তাড়াতাড়ি সব হতে লাগলো। বাবা, দাদা, মা, বৌদি মেয়ের বাড়িতে গিয়ে মেয়ে দেখে এলো। মেয়ের বাবা মা এসে আমাকে, আমার বাড়ির লোকজন ও বাড়ি ঘরদোর সব দেখে গেল। দুবারই কথাবার্তা খুব তাড়াতাড়ি এগোতে লাগলো। বিয়ের দিনও ঠিক হলো। রিমার সাথে দেখা করার চেষ্টা করেও দেখা করতে পারিনি।
ও এখন খুব ব্যস্ত আছে, ওকে জানানো দরকার। ও শুধু আমার একজন ভালো বন্ধুই নয়, আমার একজন শুভানুধ্যায়ীও বটে। ফোন করলে কেটে দিয়ে মেসেজ করে খুব ব্যস্ত। আমার জীবনের বেস্ট ফ্রেন্ডকে আমি কিছু জানাবো না? একদিন তাই ভাবলাম একটা মেসেজ করে জানাই যে আমার বিয়ের দিন ঠিক হয়েছে, কিন্তু এটা ওকে আহত করতে পারে ভেবে মেসেজ করা থেকে বিরত থাকলাম। বিয়ের দিন এগিয়ে এলো, আর 7 দিন বাকি। রিমার সাথে কোনোভাবেই দেখা করা গেল না। ঠিক 7 দিন আগে রিমাকে আমার বিয়ের খবরটা দিলাম, না, কোনো উত্তর নেই। কি হলো রে বাবা, ও কি এখানে নেই? অফিসে ফোন করলে বলে নেই। বৌদি একদিন বলল, ঠাকুরপো তোমার সব বন্ধুদের নিমন্ত্রণ করেছো তো? দেখো কেউ যেন বাদ না যায়। বৌদিকে সেই প্রথম রিমার কথা বললাম যে খুবই ঘনিষ্ঠ বন্ধু, অথচ যোগাযোগ করতে পারছি না, খুব খারাপ লাগছে। বৌদি বলল, তুমি আমাকে বাড়ির ঠিকানাটা দাও, আমি গিয়ে নিমন্ত্রণ করে আসব। বৌদিকে বললাম যে বাড়ির ঠিকানা জানি না। বৌদি খুব রেগে গিয়ে বলল, এই তোমার ঘনিষ্ঠ বন্ধুর ছিরি, তার বাড়ির কোথায় তাই জানো না? মনে মনে ভাবতে লাগলাম, রিমার কি তবে বিয়ে হয়ে গেছে? সেই জন্যই কি ও আর কোনো সম্পর্ক রাখতে চাইছে না? হবে হয়তো, সব ছেলেরা তো সমান হয় না। যাক, ও সুখী হোক, ভগবানের কাছেই প্রার্থনাই করি। বিয়ের দিন চলে এলো। বিয়েটা হচ্ছে মাকে খুশি করার জন্য। আমার মনে কোনো আনন্দ নেই। বাবা, দাদা, বৌদি আর মায়ের নাকি মেয়েকে দারুণ পছন্দ হয়েছে। দাদা তো বৌদির আড়ালে একবার বলেই দিল এ বাড়ির সেরা বউ, সৌন্দর্য গুণের দিক থেকে। আমি মুচকি হেসে বললাম, বৌদিকে বলবো? আজকে উঠে বলল, খবরদার। দাদার সাথে আমার সম্পর্কটা বন্ধুর মতো। দুজনে কিছুক্ষণ হাসাহাসি করলাম। বিয়ে বাড়ি গড়িয়ায়। গোধূলি লগ্নে বিয়ে, তাই বিকেল থাকতে থাকতে বেরিয়ে পড়লাম। আজ শুধু রিমার কথাই মনে হচ্ছে বারে বারে। আমি ওকে ভালোবাসতে শুরু করেছিলাম, এই কথাটাই বলতে পারিনি। যদি সাহস করে বলে ফেলতাম তবে কি হতো জানি না, কিন্তু এটুকু সান্ত্বনা থাকতো যে চেষ্টা করেছিলাম। বন্ধুত্ব নষ্ট হবার ভয়ে কোনোদিন কথাটা বলতেই পারলাম না। আজ হয়তো এতটা খারাপ লাগতো না যদি রিমা আমার বিয়েতে আসতো। যোগাযোগ করতে পারলেও নিশ্চয়ই আমার সঙ্গে যেত। বাসরে ওকে থাকতে বলতাম। বন্ধুরা পেছনে লেগেছে, এখনো তোর বিয়ে হয়নি, এখনই আমাদের ভুলে গেলি, শুধু হবু বউয়ের কথা ভেবে চলেছিস, একটা কথাও বলছিস না। সত্যি আমি বন্ধুদের সাথে খুব কম কথা বলছি। আসলে আমার যে মনটা একেবারেই ভালো নেই। বিয়ে শুরু হয়ে গেল সময় মতোই। এবার কনেকে আনা হবে। শুভ দৃষ্টির সময় প্রথম আমি আমার বউয়ের মুখ দেখব। দাদা, বৌদি, মায়ের পছন্দ করা মেয়েকে আমি বিয়ে করছি। কেমন একটা টেনশন হচ্ছে এখন। যদি আমার পছন্দ না হয় তবে কি হবে? একবার বিয়ে হয়ে গেলে ফেলতেও পারবো না। বাকি জীবনটা সেই বউকে নিয়ে চলতে হবে। আমি কি ভুল করলাম? একবার দেখে নিলেই বোধহয় ভালো করতাম। এখন আর ভেবে কোনো লাভ নেই। কোনটা আমার বেশি বোকামি হয়েছে, পাত্রী না দেখা নাকি রিমাকে বলতে না পারা? নিজেকে একটা হাদারাম বলে মনে হতে লাগলো। চারিদিকে সবাই চেঁচামেচি করছে, বলছে বর তো কোণের চেয়ে বেশি লাজুক মনে হচ্ছে, মুখই তুলছে না, শুভদৃষ্টি হবে কিভাবে? পাশে থেকে বন্ধুরা কিছু বলছে মনে হলো। বৌদি আলতো করে একটা ধাক্কা মেরে বলল, ঠাকুরপো কি করছো, তাকাও। শুভ দৃষ্টিতে তাকাতে হয়, সবাই দেখছে, লোকে ভাববে তোমার মেয়ে পছন্দ হয়নি, তাকাও বলছি। বৌদি আমার থুতনিটা ধরে তুলে ধরল। সামনে একে কোণে সাজিয়ে তো রিমা। হ্যাঁ, এ তো আমার রিমা। যন্ত্রের মতো বাকি কার্য সম্পন্ন করলাম। আমি আবার আমার মধ্যে হারিয়ে গেলাম। মনে মনে ভাবতে লাগলাম, কি বোকা আমি, যাকে তাকে রিমা ভেবে নিচ্ছি। রিমার কথা ভাবতে গিয়ে মেয়েটিকে থুরি পাত্রীকে ভালো করে দেখাই হলো না। আসলে আমার চোখের সামনে যে শুধু রিমাই ভাসছে, ওই জায়গায় অন্য কাউকে বসাবো কিভাবে? মা আগেই বলে রেখেছে, এখনো মেয়ে দেখতে গেলি না, পরে যেন আমি শুনি না যে বউ পছন্দ হয়নি। বিয়েটা কিন্তু ছেলে খেলা নয়। না, একে নিয়েই আমাকে বাকি জীবনটা কাটাতে হবে। মন থেকে রিমাকে সরিয়ে দিতে হবে। এখন এর কথাই ভাবতে হবে। বিয়ের কাজকর্ম একের পর এক হয়ে চলেছে। আমি এ পর্যন্ত মেয়েটির দিকে তাকাইনি। তাকালেই যদি আবার রিমাকে দেখতে পাই, যদি নিজের অজান্তেই রিমা বলে ডেকে উঠি, তবে তো একটা বিশ্রী কাণ্ড হয়ে যাবে। বৌদি একবার আমার কানে এসে বলল, কি ঠাকুরপো, বউ পছন্দ হয়েছে? এখনো সিঁদুর পরাওনি, সময় আছে, না হলে বলো। আসলে তুমি তো পাত্রীকে আগে দেখোনি,
তাই আমারও একটু টেনশন হচ্ছে। কথাটা বলে মুচকি হেসে চলে গেল। বৌদিটা এত ইয়ার্কি মারে না, যাচ্ছে তাই। সিঁদুর পরানোর সময় এলো। এতক্ষণে আবার তাকালাম, না, আমি রিমাকে দেখছি চোখের সামনে। হাত দিয়ে চোখ দুটো কচলে নিলাম, না, তাও রিমার মুখই যেন বসানো। সিঁদুর পরাতে পরাতে ভগবানের কাছে প্রার্থনা করে চলেছি, যেন এই কোণে বেশে যে আমার পাশে বসে আছে, যাকে বারবার রিমা বলে ভ্রম হচ্ছে, তাকে তুমি রিমা করে দাও মা। মাগো, তোমার অসীম ক্ষমতা। কালীঘাটে গিয়ে তোমার কাছে আমি 51 টাকার পুজো দিয়ে আসব। পরক্ষণে নিজের মনেই হাসলাম। কি পাগলের মতো ভাবছি আমি। হাসিটা হয়তো একটু ঠোঁটের কোণে এসে লেগেছিল, তাই দেখে কে যেন পাশ থেকে বলে উঠল, ওই দেখো গো, বর আবার হাসছে। কোথা থেকে একজন বয়স্ক ভদ্রলোক ধমক দিল, চুপ কর বাদর কোথাকার, বর আবার হাসছে, হাসবে না তো কি কাঁদবে? আমার রিমা দিদি ভাইকে যথেষ্ট ভালো দেখতে, আজ আবার কোণের বেশে ঠিক মা লক্ষ্মীর মতো লাগছে। বয়সটা একটু কম থাকলে আমি বিয়েটা করে নিতাম। কথাটা বলেই হে হে করে হাসতে লাগলো ফোকলা মুখে। দাদু, চুপ করবে তুমি, না আমি উঠে চলে যাব? আরে, এ তো রিমার গলার স্বর। এবার সরাসরি সদ্য সিঁদুর পরানো আমার বউয়ের দিকে তাকালাম। হ্যাঁ, এ তো রিমাই, এ আমার রিমা। হাসি হাসি মুখে আমাকে দেখছে। ওই দাদুও তো রিমা নামটাই বলেছে। কিন্তু এ কি করে সম্ভব? না, এ হতেই পারে না। আমি স্বপ্ন দেখছি। একটা চিমটি কাটলাম নিজের হাতে। না, জেগেই তো আছি। এ তো ম্যাজিক মনে হচ্ছে। পৃথিবী বিখ্যাত জাদুকরের ম্যাজিক নয় তো এটা? না হলে কিভাবে সম্ভব? বাবা, দাদা, বৌদি বা মা তো রিমার কথা জানতোই না। তাছাড়া ওরা বামুন নয়। মা কিভাবে মত দিল? আমি নিজেই রিমার বাড়ির ঠিকানা জানি না, তাহলে বৌদিরা কিভাবে ওর ঠিকানা পেল? ওইদিকে রিমা মনে হয় আমার অবস্থা বুঝতে পেরে মুচকি মুচকি হাসছে। আমি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছি। না, আর কোনো ভুল হচ্ছে না। মা কালীকে 51 টাকার পুজো, না না, 101 টাকার পুজো দিতেই হবে। বিয়ে সম্পন্ন হলো। ঘরে গিয়ে বসলাম। বৌদি হাসি হাসি মুখে এসে আবার জিজ্ঞেস করছে, কি ঠাকুরপো, বউ পছন্দ হয়েছে তো? ঋণ শোধ করে দিলাম, তবে শুধু হাতে ছাড়বো না। আমাকে কি দেবে? তুমি যা চাইবে। ঠিক আছে, বউ ভাতটা হয়ে যাক, তারপর বলবো। আমার মনে হাজারো প্রশ্ন। হঠাৎ মনে হলো বিয়ের কার্ডের কথা। আমি কার্ডটা পর্যন্ত খুলে দেখিনি। বিয়ের কার্ড দেখলে হয়তো আগেই জানতে পারতাম। আসলে বিয়ে করাটা নিয়ে কোনো আগ্রহ বা উৎসাহ আমার ছিল না, তাই এসব দিকে নজর দিইনি। দাদা বৌদি আমাকে বিয়ের কার্ডটা দেখতে বলেছিল। আমি বলেছিলাম, এ আর আমি কি বুঝবো, তোমরা পছন্দ করে দিয়ে দাও। কিন্তু সবার সামনে বৌদিকে কি করে জিজ্ঞেস করি? রাতে সুযোগ মতো বৌদিকে একা পেয়ে জিজ্ঞেস করলাম, এটা কি করে সম্ভব করলে? কিছুই না, খুব সহজ ছিল। আমি একের পর এক সুন্দর সুন্দর মেয়ের ছবি এনে দেখাই, আর তুমি যে না দেখে সেগুলোকে রিজেক্ট করছো, তাও আমি লক্ষ্য করেছিলাম। তখন আমার মনে একটা খটকা লাগলো। এটাই মনে হয়েছিল যে তোমার হয়তো বা এরকম কোনো কিছু আছে যেটা তুমি কাউকে বলতে পারছো না। কিন্তু তোমাকে জিজ্ঞেস করেও কিছু জানতে পারিনি। তুমি সর্বদা বলতে যে তোমার তেমন কোনো সম্পর্ক নেই, কিন্তু সন্দেহটা মন থেকে দূর হলো না। আরও কিছুদিন যাবার পর লক্ষ্য করলাম ইদানিং তুমি রাতে প্রায় ডায়েরি লিখতে শুরু করেছো। একদিন তাই কৌতূহল বসে সেই ডায়েরি নিয়ে বসে সব জানতে পারলাম। তুমি নিজে যখন রিমাকে কিছু বলতে পারছিলে না, তখন আমাকে কেন বললে না? আমি কথা বলতাম। তোমার ডায়েরিতে রিমার সম্পর্কে যা লিখেছ, তাতে মনে হয়েছিল তোমার মতো রিমাও তোমাকে ভালোবাসে। ব্যাস, একদিন গিয়ে ওর সাথে দেখা করলাম, কথা বললাম। কিন্তু ওর বাড়ির ঠিকানা কোথায় পেলে? বারে, তোমার মোবাইল থেকে ওর ফোন নাম্বারটা নিয়ে ওর থেকে ঠিকানা নিয়ে নিলাম। কিন্তু ওর বাড়ি তো হরিদেবপুরে, তাহলে এখানে মানে গড়িয়াতে কেন বিয়ে হচ্ছে? ওখানে জায়গার অভাব, এটা ওর মামার বাড়ি, তাই মামার বাড়ি থেকে বিয়েটা হচ্ছে। আর মাকে কি করে রাজি করালে? কায়স্থের মেয়ের সাথে মা আমার বিয়ে দিতে রাজি হলো? সহজে কি রাজি হচ্ছিল? তোমার দাদা আর আমি মিলে অনেক কষ্ট করে রাজি করিয়েছি। আসলে ওকে দেখে মার খুব পছন্দ হয়ে যায়, পরিবারটাও বেশ ভালো, তাই আর বাধা দেয়নি। তো তুমি রিমাকে গিয়ে যখন পরিচয় দিয়ে কথাটা পারলে, তখন ও কি বলল? অত আমি বলতে পারবো না বাপু, সব আমি বলে দিলে সারা রাত বাসরে কি করবে, ওটা নিজের বউয়ের থেকে জেনে নেবে। এটুকুই বলছি, ও তোমাকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু বলতে পারছিল না। বামুন নয় তো, কায়স্থ যে ওরা, তাই। সব বুঝলাম, কিন্তু আমাকে বলনি কেন?
গোপনে রেখেছিলে কেন এটাকে আমার কাছ থেকে? এবার বৌদি হাসলো, বলল, তোমাকে সারপ্রাইজ দেব বলে। সেটা অবশ্য আমি আর রিমা দুজনে মিলেই ঠিক করেছিলাম, সেই জন্যই ও তোমার ফোনও ধরতো না। মনে মনে ভাবলাম, রিমার পেটে পেটে এত বুদ্ধি, দাঁড়াও দেখাচ্ছি মজা। সবকিছু মিটে গেল, বউ ভাতও শেষ হলো। আত্মীয় স্বজন যারা এসেছিল তারাও যে যার বাড়ি ফিরে গেছে। বাড়ি ফাঁকা হতে একদিন সুযোগ মতো বৌদিকে ধরে আমার ঘরে নিয়ে এলাম। রিমার সামনে বৌদিকে জিজ্ঞেস করলাম, এবার বলো কি চাইবে বলেছিলে, বলো কি নিতে চাও? এখন আর তোমাকে বলবো না, আমার যা বলার তা আমি এই বোনকে বলবো। কথা কটা বলে বৌদি রিমাকে দুহাতে আলিঙ্গন করলো। আমি অবাক হলাম, বাড়িতে আসতে না আসতে রিমার সাথে এত ভাব। কিরে, দিবি তো? বৌদি রিমাকে জিজ্ঞেস করলো, কি নেবে সেটা তো বলবে। সেটা শুধুমাত্র তোকেই বলবো, তোর বরের সামনে নয়। আমি একটু দুঃখ পেলাম, রিমাকে পেয়ে বৌদি আমাকে ভুলে গেল। আমি ঘর থেকে বের হতে হতে বললাম, ঠিক আছে তোমরা কথা বলো, আমি বাইরে যাচ্ছি। রাতে রিমার পাশে শুয়ে জিজ্ঞাসা করলাম, বৌদি কি কিছু বলল নাকি হেয়ালি করলো শুধু? না, বলেছে। কি? রিমা একটু লাজুক হাসলো, তারপর বলল, তোমার না শুনলেও চলবে। আরে বলোই না শুনি। তোমাকে বলতে পারবো না। আমি রিমাকে বুকে টেনে নিয়ে বললাম, প্লিজ বলো না লক্ষ্মীটি। আমাকে তাড়াতাড়ি মা হতে বলল, আর বলল আমাদের সন্তানকে বৌদি মানুষ করে দেবে, কারণ তার তো কোনো সন্তান নেই, আর কখনো হবেও না। আমি রিমাকে ছেড়ে দিলাম। মনটা কেমন ভারাক্রান্ত হয়ে গেল। দাদার বিয়ে হয়েছে 10 বছর হয়ে গেছে, কোনো সন্তান হয়নি। প্রথম সন্তানটি জন্মের সময় মারা যায়। বাচ্চার জন্ম দিতে গিয়ে বৌদি নিজেই প্রায় যেতে বসেছিল। ডাক্তার দাদাকে বলেছিল যে কোনো একজনকে বাঁচানো যাবে, দুজন নয়। ডিসাইড করুন কাকে চান। দাদা সঙ্গে সঙ্গে বৌদিকে বাঁচাতে বলেছিল। বৌদি কোনো রকমে বেঁচে গেল, কিন্তু বাচ্চাটা মারা গেল। তার সাথে আরও এক মারাত্মক ক্ষতি হলো। ডাক্তারবাবু বলে দিয়েছিলেন যে বৌদি আর কোনোদিন মা হতে পারবে না। বৌদি সেই ব্যথা, সেই যন্ত্রণা বুকে বয়ে নিয়ে বেড়াচ্ছে। সর্বদা সে নিজেকে কাজে ব্যস্ত রাখে, হাসি খুশি থাকার চেষ্টা করে, কাউকে বুঝতে দিতে চায় না তার একান্তই নিজস্ব এই অসহনীয় যন্ত্রণাটাকে। আজই প্রথম সে কারোর কাছে নিজের জন্য কিছু চাইল। গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।